কোনো এক দুর্যোগের রাতে ফেরবার সময় বরাটবাবুর গাড়ি হঠাৎ অ্যাক্সিডেন্টের কবলে পড়ে বিকল হয়ে যায়। দুর্যোগের মধ্যে অচেনা জায়গায় বরাটবাবু আশ্রয় নিতে বাধ্য হন একটি পুরনো আমলের বাড়িতে। বাড়ির মালিক সামন্তবাবু একাই থাকেন ওই প্রাচীন বনেদি বাড়িটিতে। তিনি রাজি হন বরাটবাবুকে আশ্রয় দিতে। এদিকে ওই বাড়িতে ঢোকবার সময় বরাটবাবু ওখানে কালো পোশাক পরা রহস্যময় এক ছায়ামূর্তি দেখেন। প্রথমে সেটিকে চোখের ভুল ভেবে উড়িয়ে দিলেও দ্বিতীয়বার তিনি ওই একই ছায়ামূর্তিকে দেখতে পান সামন্তবাবুর বাড়ির বাগানে বাজ পড়া একটি ছাতিম গাছের নিচে। কে ওই ছায়ামূর্তি? কি করছেন তিনি সামন্তবাবুর বাড়িতে? ওই বাড়িতে সামন্তবাবুর স্ত্রীর তেল রঙা পেন্টিং জীবন্ত হয়ে উঠল কেন? শুনুন আজ এই অন্তিম পর্বে। কি হলো বরাটবাবু? সামন্তবাবু কখন যে আলো হাতে ফিরে এলেন তা জানি না, দেখতেই পাইনি। আতঙ্ক পুরো মাথায় চেপে বসেছিল। চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম জানলার শিকগুলো শক্ত করে চেপে ধরে, থরথর করে কাঁপতে কাঁপতে। এখন প্রশ্নটা ভেসে আসতে চোখ মেলে পেছন দিকে তাকালাম। এক হাতে নিজের ইমার্জেন্সি লাইট, অপর হাতে একটি সেজবাতি, দুই কাঁধে একটি গামছা ও শুকনো পাজামা পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে প্রশ্নটি ছুঁড়ে দিয়েছিলেন তিনি উদ্বিগ্ন মুখে। উত্তরটা দেওয়ার আগে একবার তাকিয়ে দেখলাম ছবিটার দিকে। উজ্জ্বল আলোর উপস্থিতিতে স্পষ্ট দেখলাম ছবিটা আবার আগের মতোই হয়ে গেছে, ঠিক যেমনটা দেখেছিলাম ঘরে ঢুকেই প্রথমবার এটাকে দেখবার সময়। অন্ধকারে আপনি কি ভয় টয় পেয়ে গেলেন নাকি মশাই? হ্যাঁ? সামন্তবাবুর প্রশ্নের উত্তরে দৃঢ়ভাবে মাথা নেড়ে না বললাম। এইমাত্র যে অতীন্দ্রিয় অভিজ্ঞতাটি হলো তা কারোর সাথে ভাগ করা যাবে না, কোনো অবস্থাতেই না। দীর্ঘদিনের অভিজ্ঞতায় জানি এই ধরনের কথা বললেই লোকে আমাকে এক কথায় পাগল ছাড়া আর কিচ্ছু বলবে না। লোকে সেটাকেই ধ্রুব সত্য বলে মানে যা তারা চোখের সামনে দেখে। আপনার জন্য এই দেখুন, এই ঢাকা দেওয়া সেজ বাতিটি নিয়ে এসেছি, আর কিছু শুকনো জামা কাপড়। ভিজে জামায় বেশিক্ষণ থাকবেন না বরাটবাবু, ঠান্ডা লেগে নিউমোনিয়া ধরে গেলে আর দেখতে হবে না। হ্যাঁ, এই বিছানাটা একটু ছেড়ে দিই। আচ্ছা, জানলাটা কি বন্ধ করে দেব? হ্যাঁ, না না, খোলা থাক খোলা থাক। ঘরটা অনেক দিন বন্ধ ছিল, ঝাঁট ফাঁটো দেওয়া হয়নি অনেক দিন। জানলাটা বন্ধ থাকলে ঘরে জমে থাকা ধুলোয় শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হতে পারে, একথা ভেবেই আমার এই সিদ্ধান্ত। উল্টো দিকেও একটা জানলা ছিল, কিন্তু সামন্তবাবু আমাকে আগেই কথা প্রসঙ্গে জানিয়েছিলেন যে ওই জানলাটা জ্যাম হয়ে গেছে। উজ্জ্বল আলোয় সামন্তবাবু একবার ভালো করে আমায় দেখে নিলেন। তারপর দুটো আলোই টেবিলের ওপর রেখে খাটের তলা থেকে একটা ঝাঁটা বার করে বিছানাটি ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাঁটাটা আবার ঢুকিয়ে রাখলেন যথাস্থানে। তারপর বললেন, এখানকার রাত্রির নৈশব্দ আপনাদের শহুরে লোকদের ভালো লাগবে নাকি জানি না, কিন্তু তাও একটাই তো রাত্রির ব্যাপার। যাই হোক, আপনার মনে যদি কোনো অস্বস্তি থেকে থাকে তো আমার ঘরে এসো শুতে পারেন বরাটবাবু। সামন্তবাবুর কথায় এবার মনটা বিদ্রোহ করে বসল। এই বৃদ্ধ দিনের পর দিন এইরকম নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন এইরকম একটা ভুতুড়ে বাড়িতে, আর একটা রাত্রি এখানে কাটাতে গিয়ে আমি 10 বার খাবি খাচ্ছি। স্মিত গলায় হেসে ভদ্রলোককে আশ্বস্ত করলাম। তারপর আরও কিছুক্ষণ গল্পগুজব করে ঘুমোতে চলে গেলেন সামন্তবাবু।
আমারও মনের অস্বস্তি কেটে গিয়েছিল ততক্ষণে। ভদ্রলোক চলে যেতেই সেজ বাতিটি জ্বালানো অবস্থায় টেবিলের ওপর রেখেই দরজাটা আলগোছে ভিজিয়ে জামা কাপড় চেঞ্জ করে পত্রপাঠ শুয়ে পড়লাম খাটে। আজ সারাদিন অনেক ধকল গেছে। ঘুমিয়েও পড়েছিলাম হাঁ করে। বোধহয় ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, নাকি কিছুক্ষণ, কে জানে। কিন্তু ঘুমটা ভাঙল প্রবল অস্বস্তিতে। চোখ মেলেই সর্বপ্রথম চোখ গেল শ্বেত পাথরের টেবিলের ওপর রাখা সেজ বাতিটার দিকে। সামন্তবাবু বলেছিলেন এতে নতুন মোমবাতি লাগানো আছে, যা সারা রাত জ্বলবে। কিন্তু এখনই এর আলো এত স্তিমিত কেন? আর তাছাড়া এরকম মনে হচ্ছে কেন যে ঘরটাতে আমি একলা নই? অস্বস্তিটা বেশ ভালোভাবে মাথায় চেপে বসতে ধর্মর করে উঠে বসলাম। বাইরের থেকে ভেসে আসা একটানা বৃষ্টির আওয়াজ ছাপিয়ে প্যাসেজ থেকে একটা মৃদু অস্পষ্ট আওয়াজ কানে ভেসে এলো। কেমন যেন অদ্ভুত শব্দটা, যেন কোনো কিছু মেঝেতে ঘষতে ঘষতে এগিয়ে আসছে প্যাসেজ ধরে অত্যন্ত ধীর গতিতে। কিন্তু সে তো বাইরের শব্দ। ভেতরে ঘরে আমার সাথে কেউ রয়েছে, এইরকম অদ্ভুত অনুভূতিটা আমার হলো কেন? দ্রুত একবার চোখ বুলিয়ে দেখে নিলাম সামনের দৃশ্যপট। না, কেউ নেই তো গোটা ঘরটাতে। কিন্তু অস্বস্তিটা রয়েই গেল মনের ভেতরে। খাট থেকে উঠে বসে তাকালাম ইতিউতি। আর ঠিক তখনই চোখ গেল মাথার কাছে দেওয়ালে টাঙানো তৈলচিত্রটার দিকে। সেজবাতির আলোয় মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল পোর্ট্রেটটিকে। গোড়ার দিকে ছবিটিতে কোনো অসঙ্গতি চোখে পড়েনি। মহিলাটির দাঁড়ানোর ভঙ্গি, মুখের ভাব, কোনো পরিবর্তন কিছু তো দেখতে পেলাম না তাতে। আশ্বস্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকাতে যাচ্ছিলাম অন্যদিকে। এমন সময় নজরে এলো তার চোখগুলো। চোখ দুটো এইরকম অন্যরকম লাগছে কেন? মাথাটা সামনে বাড়িয়ে এক মনে দেখতে লাগলাম মহিলার চোখ দুটো। আর ঠিক তখনই চোখে পড়ল, স্পষ্ট দেখলাম চোখের তারা দুটো দুবার কেঁপে উঠেই স্থির হয়ে গেল। চোখ দুটো তাকিয়ে রইল সোজা আমার দিকে। এমন চমকে উঠলাম দৃশ্যটা দেখে, মনে হলো যেন আমার হৃৎপিণ্ড এবার লাফিয়ে মুখ দিয়ে গলে বাইরে বেরিয়ে আসবে। একটাও শব্দ বেরোলো না মুখ দিয়ে। প্রবল ভয়ের তাড়নায় একটা লাফ মেরে সোজা উড়ে এসে পড়লাম খাটের অপর প্রান্তে, ছবিটার থেকে কিছুটা দূরে। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে সভয়ে ফিরে তাকালাম মহিলার ছবিটির দিকে। পরক্ষণেই দেখলাম আমার বিস্মিত এবং ভয়ার্ত চোখের সামনে দেওয়াল আর ছবিটা ফুঁড়ে যেন লাফিয়ে উবু হয়ে সামনের মেঝেতে নেমে এলো কৃষ্ণবর্ণের এক ছায়ামূর্তি। মেঝেতে নেমে এবারে সোজা হয়ে সেটা উঠে দাঁড়াতেই সভয়ে দেখলাম এটা সেই রহস্যময় ছায়ামূর্তি যাকে এর আগে দুবার দেখেছিলাম। প্রথমবার সামন্তবাবুর বাড়িতে ঢোকবার ঠিক মুখটায়, দ্বিতীয়বার জানলা দিয়ে তার বাড়ির বাগানে, সেই ঐতিহাসিক বাজ পড়া ছাতিম গাছের নিচে। দুবারই আমি একে চোখের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমার চোখের সামনে এর অস্তিত্ব দিনের আলোর মতোই স্পষ্ট। কালো রঙের কাপড়ে ঢাকা এর সর্বাঙ্গ, মাথায় একটা কালো ঘোমটা টানা, যা এর মুখ ঢেকে রেখেছে সযত্নে। আর এর হাতে ধরা একটা অদ্ভুত দর্শন লাঠি, যার আগায় ছোট নারকোলের মতন। ওটা কোনো মণি নাকি কোনো মূল্যবান পাথর, তা বুঝতে পারছি না। দম বন্ধ হয়ে এলো আতঙ্কে। মাথা ঘুরে উঠেছিল এত জোরে যে ভয় হলো পড়ে না যাই। শক্ত করে ধরে ফেললাম খাটের কোণা।
তারপর ফিরে তাকালাম ছায়ামূর্তিটার দিকে। সেটা তখনও সোজা তাকিয়ে আমার দিকে। তার কালো ঘোমটার আড়াল থেকে আগুনের মতো জলজলে দুটো চোখ যেন সোজা এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে রয়েছে। পলক পড়ছিল না সেই চোখে। ওই চোখের দিকে তাকিয়ে কিরকম যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম। নড়াচড়া করবার শক্তিও যেন হারিয়ে ফেলেছিলাম বেশ কিছুটা সময়ের জন্য। আমাকে স্থির হয়ে দাঁড়িয়ে পড়তে দেখে এক পা এগিয়ে আসতে যাবে ছায়ামূর্তিটি, হঠাৎ আচমকা ঘরের বাইরে বাগানের দিক থেকে চোখ ধাঁধানো একটা প্রবল ঝলকানি আর বেশ জোরে বাজ পড়ার শব্দে আবার ফিরে এলো আমার চেতনা। চমকে এক পলক তাকিয়ে ছায়ামূর্তিটিকে দেখে নিয়ে দরজার দিকে দৌড়তে যাব, এবারে হঠাৎ দরাম শব্দ করে সপাটে খুলে গেল ঘরের দরজা। সামনের দিকে তাকিয়ে দ্বিতীয়বার কিছুক্ষণের জন্য যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল নিমেষে। দরজার বাইরে দাঁড়িয়ে এ তো সেই আবক্ষ গথিক মহিলাটির প্রতিকৃতি। সাদা গাউন পরে সাদা মুখ নিয়ে দাঁড়িয়ে পাথরের ওই মূর্তিটি আমার চোখের সামনে। নিজের দুটি হাত এবার বাড়িয়ে ধরল আমার দিকে। কিন্তু কিভাবে 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 সম্ভব? কিভাবে পৌঁছলো মূর্তিটা ঘর অবধি? এর বুকের পর তো শরীরের আর অন্য কোনো অংশই নেই। তাহলে সিঁড়ি বেয়ে ওঠা আমার ঘর অবধি পৌঁছনো কিভাবে? মূর্তিটা যে জীবন্ত হয়ে উঠেছে সেটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। পাথরের ভাস্কর্যটা কিন্তু দাঁড়িয়ে রইল না এক জায়গায়। এবার সেটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। অদ্ভুত অদ্ভুত সে চলার ধরন। বেদিমূলের দুদিকে পর্যায়ক্রমে ভর দিয়ে যেন লেংচে লেংচে থপথপিয়ে সেটা এগিয়ে এলো সামনের দিকে। চলার গতি অবশ্য ধীর। এইভাবেই সেটা ঘরের ভিতরে রাখা শ্বেত পাথরের টেবিলটার এক পাশে সরে এলো। আর ঠিক তখনই ফিরে এলো আমার লুপ্ত সাহস। তাকিয়ে দেখলাম সামনে। ছায়ামূর্তিটা যেদিকে, ভয়ঙ্কর ওই পাথরের মূর্তিটাও সেদিকে। একদিকে যাওয়ার পথ সম্পূর্ণ খোলা। কোনো কথা না বাড়িয়ে পেল্লাই একটা লাফ মারলাম ওই দিক ঘেঁষেই। তারপর আতঙ্কিত হয়ে দৌড় লাগালাম টানা প্যাসেজটা ধরে। যে করেই হোক এখন সামন্তবাবুকে খুঁজতেই হবে তাড়াতাড়ি। একদল ভূতের নৃত্য শুরু হয়েছে তার বাড়িতে, কিন্তু কোথায় 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 তিনি? প্যাসেজের দুধারের বেশিরভাগ ঘরগুলোতেই বাইরে থেকে তালা মারা। সব কটা ঘরের দরজা বন্ধ, কিন্তু একেবারে শেষ প্রান্তে একটা ঘরের দরজার বাইরে কোনো তালা নেই। মনে হলো ভেতর থেকে বন্ধ সেটা। আতঙ্কের শেষ সীমায় পৌঁছে হাঁপাতে হাঁপাতে দরজা ধাক্কাতে যাব, এমন সময় হঠাৎ কানের কাছে প্রবল তীক্ষ্ণ স্বরে একটা চিৎকার হলো। তাকিয়ে দেখি সামনে সেই রহস্যময় ছায়াময় অবয়ব, পেছন পেছন সেই চলমান প্রস্তর মূর্তি। আওয়াজটা এসেছে ওই পাথুরে মূর্তির গলা থেকেই। ভয় ধরানো স্বরে আওয়াজটা করে আবার মেঝেতে বেদিমূলটি ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে আসতে লাগলো সেটা আমার দিকে। জীবনেই প্রথমবার অনুভব করলাম আতঙ্কে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মানেটা কি। একটা শব্দ বেরোলো না আমার মুখ দিয়ে। বোধহয় ভয় পাওয়ার শেষ সীমানায় চলে এসেছিলাম মনের কোনো অবচেতন কোণে। মুখ দিয়ে শুধু অস্ফুট একটা অব্যক্ত আওয়াজ বের হয়েছিল বোধহয়। তারপরেই কোনো মতে মুখ ঘুরিয়ে পেছন দিকে দৌড়লাম। সম্ভবত এমন কিছু দেখে ফেলেছি যা আমার দেখা উচিত হয়নি। হয়তো কিছু অতিপ্রাকৃত অলৌকিক কিছু, যার বিচরণ বিজ্ঞানের দায়রার বাইরে। প্রবল অস্থির মন আর একজোড়া ঘোলাটে আবছা হয়ে আসা চোখের দৃষ্টি নিয়ে কিভাবে যে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম তা জানি না। আর প্যাসেজ ধরে দৌড়তে গিয়ে কিভাবে যে একটি সম্পূর্ণ অচেনা বিশাল বড় দালান ঘরে এসে পৌঁছলাম তাও জানি না। পা দুটো থেমে গেল নিজে থেকেই, আচমকা। ভিতরে ঘরে এসে পৌঁছেছি বলে শুধু না,
এই ঘরটার পরিবেশ, এই এই সব কিছু এত অন্যরকম হয়ে গেল কি করে? বিরাট ঘরটির ভিতরের পরিবেশ একেবারে ভিন্ন, সম্পূর্ণ একটি জীবনের চলমান প্রতিচ্ছবি। ঘরের দেওয়ালগুলোতে ছোট ছোট খুপড়ি মতন কুলুঙ্গি, তাতে বসানো অজস্র ছোট বড় বাতি। মাথার ওপরে ছাদের মাঝখান থেকে নেমে আসা ঝাড়বাতির আলোয় পুরো ঘরটা অদ্ভুত সুন্দর এক সোনালি হলুদ আলোয় আলোকিত। আর গোটা ঘরটি জুড়ে বেশ কয়েকজন শাড়ি পরা মহিলা ছড়িয়ে ছিটিয়ে নানা প্রান্তে বসে নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মশগুল। নানান বয়সের মানুষ তারা। আর শুধু মহিলারাই নন, অনেকগুলি বাচ্চাকেও দেখা গেল সেখানে খেলাধুলো করছে, গোটা ঘরময় ছড়িয়ে। বিচিত্র পোশাক সেই সব বাচ্চাদের, বিচিত্র তাদের সকলের কেশ বাহার, পোশাক পরার ভঙ্গি। মহিলাদের কেউই ব্লাউজ পরেননি কেন? এদের মধ্যে কি ব্লাউজ পরার চল নেই? আর এই ঘরটিতে কোনো টিউবলাইট বা বাল্বই বা নেই কেন? সামন্তবাবু বলছিলেন বটে বাড়িতে দুদিন ধরে লোডশেডিং, তাই বলে এখানে কোনো ইলেকট্রিক বাতিই থাকবে না? পুরো পরিবেশ যেন সনাতন পল্লীগ্রামের কোনো অভিজাত গৃহস্থ বাড়ির কথা মনে পড়িয়ে দেয়। তুমি ক্ষীর খাবে? কোমরের কাছ থেকে কচি গলায় ভেসে এলো প্রশ্নটা। ঘাড় নামিয়ে দেখি মিষ্টি মুখের একটা কোঁকড়ানো চুলের বাচ্চা আমার দিকে একটা বাটি বাড়িয়ে ধরে প্রশ্নটি করে গোল গোল চোখে সোজা তাকিয়ে রয়েছে আমার দিকে, এক মুখ কৌতূহল নিয়ে। মাথা নেড়ে প্রথমে না বলতে গিয়েছিলাম, কিন্তু বাচ্চাটির নিষ্কলুষ মুখের দিকে তাকিয়ে কিরকম যেন বিবেকে বাঁধল। হাত বাড়িয়ে নিতে গেলাম ক্ষীরের বাটিটা তার হাত থেকে, আর তা করতে গিয়েই কিরকম যেন বাতাস কেটে ক্ষীরের বাটিটা নেমে গেল আমার হাত থেকে, যেন আমার বাড়িয়ে ধরা হাতটা সম্পূর্ণ ফুঁড়ে দিয়ে সেটা সোজা নেমে গেল নিচে। তারপরেই সশব্দে মাটিতে পড়ে গেল সেটা আমার থতমত খাওয়া চোখের সামনে। পরক্ষণেই বুলন, চলে আয় বাবা, ধরে আয়, ওটা একটা ভূত রে বাবা। আরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটে আয়। একটা প্রচণ্ড হুড়োহুড়ি পড়ে গেল ঘরটিতে। দরজার কাছে আমি দাঁড়িয়ে, এদিকে এগিয়ে আসার চেষ্টাও করলো না কেউ। ঘরটির অপর প্রান্তে একটা ছোট দরজা ছিল। ত্রস্ত শিশু আর মহিলাদের দলটি ভিড় জমালো ওই দিকের দরজাটির সামনে। প্রত্যেকেই তখন আতঙ্কিত, নিজেদের বাচ্চার হাত ধরে সকলেই তখন পালাতে চাইছেন ভয়ঙ্কর ঘরটি ছেড়ে। আমারও অবস্থা তখন তথৈবচ। হাঁ করে সামনের দৃশ্যটি একবার দেখে নিয়ে কোনো মতে ঢোক গিলে আমিও পেছন ফিরে দৌড় লাগালাম যে দরজাটা দিয়ে ঢুকেছিলাম সেদিকেই। আর দরজাটি দিয়ে বাইরে বেরিয়ে আসতেই ভরাটবাবু, সামন্তবাবু, সামন্তবাবু তখন এগিয়ে আসছিলেন উল্টো দিক দিয়ে প্যাসেজটি ধরে। আমায় দেখতে পেয়েই বিস্ময়ের সাথে হাঁক দিয়ে উঠলেন তিনি। এবারে পায়ে পায়ে এগিয়ে গেলাম তার দিকে। আপনি কোথায় চলে এলেন বলুন তো মশাই? হ্যাঁ, দিব্যি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙল প্রবল এক অস্বস্তিতে। মনে হলো কে যেন নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। ঘুমের ঘোর কাটিয়ে উঠে হতচ্ছাড়া এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে বেরোতে দেরি হয়ে গেল। আপনার ঘরে গিয়ে তো দেখলাম আপনি নেই। খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি আপনি হাঁ করে থতমত খেয়ে দাঁড়িয়ে আছেন।
তা বাথরুম খুঁজছিলেন নাকি? আমার আমার পিছনে আমার পিছনে কাউকে দেখেননি? না তো। আপনার আপনার পেছনে আবার কে থাকবে? বিস্ময়ে থ হয়ে গিয়েছিলাম কথাটা শুনে। তারপর জোর করে মনের সব দ্বিধা কাটিয়ে উঠে বললাম, আপনার আপনার বাড়িতে কিছু একটা ঘটছে সামন্তবাবু। এই যে এই ঘরটাতে আমি আমি পুরনো যুগের কিছু স্পষ্ট চালচিত্র দেখলাম। আপনাদের পূর্ববর্তী কুলবধূরা যেন এই ঘরটাতে একসাথে বসে গল্পগুজব করছে। একবারটি আসুন আমার সঙ্গে, আসুন। এক প্রকার বাধ্য হয়েই সামন্তবাবু ঘরটিতে ঢুকলেন আমার পিছন পিছন অনুসরণ করে। কিন্তু জোর একটা ধাক্কা খেলাম ভেতরে ঢুকে। অত বড় দালান ঘরটা একদমই জনশূন্য, আর আর নিকষ অন্ধকার গোটা ঘরটা জুড়ে। যে আলো দেখে বেরিয়েছিলাম তার ছিটে ফোঁটাও নেই সেখানে। এ কি সামন্তবাবু, এ তো অবিশ্বাস্য। ওই আলোগুলো কোথায় গেল? আর ওই যে পেল্লাই ঝাড়বাতিটাই বা কই, যেটা মাথার ওপর ঝুলছিল? উত্তেজনা এতটাই তুঙ্গে উঠে গিয়েছিল যে আর কোনো সৌজন্যবোধের ধার ধারিনি। সামন্তবাবুর হাত থেকে ইমার্জেন্সি লাইটটা এক প্রকার জোর করে কেড়ে নিয়ে মেলে ধরেছিলাম ছাদের দিকে, ঠিক সেখানে যেখানে কিছুক্ষণ আগেই অত বড় ঝাড়বাতিটাকে আলো ছড়াতে দেখে গিয়েছিলাম। ইমার্জেন্সি লাইটটা থেকে বেরোনো আলো ছাদ অবধি পৌঁছলো না স্পষ্টভাবে। ক্ষীণ আলোয় যা বুঝলাম ওখানে কোনো ঝাড়বাতি নেই। এবারে মাথা চুলকে অপ্রস্তুত হয়ে প্রশ্নটি ছুঁড়ে দিতে গম্ভীর গলায় সামন্তবাবু বললেন, এই দালান ঘরটি সম্পর্কে দুর্নাম রয়েছে বরাটবাবু। 1870-75 সাল নাগাদ আমাদের এক পূর্বপুরুষ কালিকা প্রসাদ সামন্তের লেখা ব্যক্তিগত রোজনামচায় স্পষ্টভাবে এই দালান ঘরটিতে ভূতের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, কি ভূত? হ্যাঁ, এই ঘরটিতে বসে একসময় আমাদের কুলবধূরা দিনের শেষে গল্পগুজব করতেন, আড্ডা মারতেন, নিজেদের মধ্যে সময় কাটাতেন। ওই সময়কালে এরকমই কোনো এক সন্ধ্যাবেলায় আমাদের কুলবধূরা যখন গল্পগুজব করছিলেন, সেই সময় এইখানে নাকি এক রহস্যময় চেহারার ব্যক্তি কিছুক্ষণের জন্য আবির্ভূত হন। তারপর তিনি মিলিয়ে যান বাতাসে। শুধু তাই নয়, এখানে ওই বধূদের যে বাচ্চারা খেলাধুলো করছিল তাদের মধ্যে একজন নাকি ওই রহস্যময় ব্যক্তিটিকে ক্ষীর অফার করলে তিনি তা হাত বাড়িয়ে নিতে যান, কিন্তু তার হাত গলে সেই বাটি নাকি সশব্দে পড়ে যায় মাটিতে। ক্ষীর ছড়িয়ে যায় মেঝের সর্বত্র। তখনই বাকিদের চোখ পড়ে ভূতটির ওপর। সকলে পালিয়ে যান ঘর ছেড়ে। সেই থেকে কালিকা প্রসাদ ফরমান জারি করেন, এই ঘরটিতে যেন আর কেউ। শুনতে শুনতে মুখটা হাঁ হয়ে গেল আমার। একটু আগেই আমার সাথে যে অভিজ্ঞতা হলো তার সাথে এই বয়ানটির যে আশ্চর্যজনক মিল, সামন্তবাবুকে তা জানাতে গিয়েও থেমে গেলাম। কারণ এই অবিশ্বাস্য ঘটনা কোনো যুক্তিবাদী মানুষ বিশ্বাস করবে না যে। চলুন চলুন, আপনাকে আপনার ঘরে পৌঁছে দিয়ে আসি। কথাটা বলে হাত বাড়িয়ে আমার হাতে ধরা ইমার্জেন্সি লাইটটা নিতে গেলেন সামন্তবাবু। আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। সামন্তবাবু আমার দিকে ঝুঁকে পড়তেই হঠাৎ তার বুক ফুঁড়ে পিছন দিক থেকে সামনের দিকে বেরিয়ে এলো একটা হাত। একটা চিৎকারের সাথে সাথে তার দেহটি উঠে গেল ওপরে। স্থির হয়ে সেখানেই আটকে রইল কিছুক্ষণ। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সামন্তবাবু। উন্মাদের মতো হাত পা ছুঁড়লেন তিনি কিছুক্ষণ, কিন্তু সব কিছু ছাপিয়ে যে ব্যাপারটির দিকে চোখ আটকে যেতে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়লাম আমি, তা হলো সামন্তবাবুর বুকের ক্ষতস্থান থেকে কোনো জাগতিক কালচে লাল রক্ত বেরোচ্ছে না।
সেখান থেকে বরং বেরিয়ে আসছে বহুধা শিখায় বিভক্ত হয়ে অতুল আলোর সমষ্টি, উজ্জ্বল এক অপার্থিব আলোর জ্যোতি ছড়িয়ে। এ কি ব্যাপার? এইবার একটু একটু করে অসংখ্য আলোক বিন্দুতে যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে লাগলো সামন্তবাবুর দেহ। একটু একটু করে বিশ্লিষ্ট হয়ে যেতে লাগলো তার শরীর। আর তার পিছনে দাঁড়িয়ে থাকা ছায়াময় অবয়বটির শরীর ধীরে ধীরে প্রকট হয়ে উঠতে লাগলো আমার সামনে। ধীরে ধীরে সামন্তবাবুর শরীরটি সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার পর নিজের হাতে ধরা ইমার্জেন্সি লাইটের আলোয় দেখতে পেলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় ছায়ামূর্তিটির শরীর। কিন্তু এখন তার মুখ চোখ স্পষ্ট। অসীম শূন্যতা আর নৈর্ব্যক্তিক দৃষ্টি মেলে ঘোমটার আড়াল থেকে আমায় পর্যবেক্ষণ করছেন সৌম্য শান্ত চেহারার একজন মধ্যবয়সী মানুষ, যার মুখের বর্ণ ফ্যাকাশে সাদা। সেই ছায়াময় সামন্তবাবুকে গিলে খাওয়ার পর তবে ওটি কি কায়া ফিরে পেল? দৌড়ে পালাবার কোনো পথ নেই। সিঁটিয়ে চরম আতঙ্কের সাথে দাঁড়িয়েছিলাম মেঝের সাথে সেঁটে এক জায়গায়। এবার কোনো মতে মুখ দিয়ে বেরোলো, কে 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 তুমি? সামন্তবাবুকে মেরে ফেললে কেন? উনি কি ক্ষতি করেছিলেন তোমার? নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আমায় পর্যবেক্ষণ করে নিল ছায়ামূর্তিটি কয়েক মুহূর্তের জন্য। এবারে আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে পিছনে সরতে লাগলো সেটি, আমায় অবাক করে দিয়ে। থ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আমিও বেরিয়ে এলাম বাইরে। বিরাট প্যাসেজটি ধরে সামনের দিকে মন্থর বেগে এগিয়ে চলেছে ছায়ামূর্তিটি। কিছু দূর এগিয়ে একবার যেন মাথা ঘুরিয়ে দেখেও নিল অবয়বটি আমাকে। ও কি চাইছে আমি ওর পিছন পিছন যাই? মনটা হঠাৎ শক্ত হয়ে গেল আমার। অজানা এক কৌতূহল আতঙ্ককে সরিয়ে দিল এক ঝটকায়। ওই ছায়ামূর্তিটির হাবভাব দেখে মনে হলো ওটি চাইছে আমি ওর পিছু নিই। মনের অদম্য কৌতূহল চেপে রেখে ছায়ামূর্তিটির পিছু নিলাম। ও কি আমায় কিছু দেখাতে চাইছে? বেশ কয়েকটি প্যাসেজ অতিক্রম করে আবার এসে পৌঁছলাম সিঁড়ির মুখটায়, যে সিঁড়িটা ধরে সামন্তবাবু আমায় নিয়ে গিয়েছিলেন দোতলার ঘরে। এখানে ঢোকার মুখে দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই আবক্ষ গথিক মহিলার মূর্তিটি আর দেখতে পেলাম না অবশ্য। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছায়ামূর্তিটির পিছন পিছন উঠে এলাম দোতলায়। ভিতর থেকে বন্ধ সেই দরজার সামনে দাঁড়িয়ে স্থির চোখে সেটি এক পলকের জন্য তাকিয়ে দেখল আমায়। তারপর হাত দিয়ে একটা ছোট্ট ঠেলা দিতেই দু হাত হয়ে খুলে গেল দরজাটা। এবার আমার দিকে তাকিয়ে বিশেষ কায়দায় মাথা নেড়ে ছায়ামূর্তিটি ঢুকে গেল খোলা দরজা দিয়ে ভেতরে, পেছন পেছন আমিও। আর তারপরেই এতটাই বিস্মিত হয়ে গেলাম যে আর কোনো কথাই বেরোতে চাইল না মুখ দিয়ে। অজ্ঞান হয়ে যাচ্ছিলাম প্রায়। ঘরের ভিতরটা গাঢ় অন্ধকার। ভিতরে ঢুকে ইমার্জেন্সি লাইটের আলোয় অন্ধকারটা কেটে যেতে এবার স্পষ্ট দেখলাম একটি চেয়ারে কাঠ হয়ে বসে সামন্তবাবু। তার মুখ চোখ বিকৃত, চামড়ায় অনেক জায়গায় গলতে শুরু হবার সুস্পষ্ট চিহ্ন। দেহ শক্ত স্থির, চোখ দুটি বিস্ফারিত হয়ে ঠিকরে বেরিয়ে এসেছে বাইরে। চোখের দৃষ্টি সোজা ছাদের দিকে নিবদ্ধ, মুখের দুপাশে গ্যাঁজলার চিহ্ন। রিগর মর্টিস বোধহয় শুরু হয়েছে অন্তত একদিন আগেই। হলদে হয়ে আসা চামড়াও সেই একই কথা বলছে। এর অর্থ আমি যখন বাড়িটায় ঢুকি বৃদ্ধ তার অন্তত একদিন আগেই মারা গিয়েছেন। ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে গেল মেরুদণ্ড বেয়ে। তাহলে কে আমায় দরজা খুলে বাড়ির ভিতরে অভ্যর্থনা জানালো? কে আমাকে বাড়িতে থাকতে দিল? দীর্ঘ এই সময়টায় আমি কার সাথে রইলাম? তবে বাড়ির মালিক তো মারা গিয়েছেন আগেই। তবে কি তিনি পরলোক থেকে আমার জন্যে ফিরে?
পিছনের ছায়ামূর্তিটি তখনও স্থির হয়ে চুপ করে দাঁড়িয়ে তাকিয়েছিল আমার দিকে। তার দিকে ফিরে বললাম, বুঝতে পেরেছি, সামন্তবাবু আগেই মারা গিয়েছিলেন, তাই তোমার আগমন। ওনার আত্মাকে সংগ্রহ করবার জন্যই তুমি এসেছো। এখন তা সংগ্রহ করে তোমার দায়িত্ব পালন করেছো। তুমি যে আমাদের পুরাণে বর্ণিত যমদূত, একথা ভালোভাবেই বুঝতে পারছি। যেমন বুঝতে পারছি কেন এই বাড়িতে ঢোকবার পর থেকেই এরকম অতিলৌকিক দৃশ্যগুলি চোখে পড়েছিল আমার। যাই হোক, আমি এখন আসি তবে। ছায়ামূর্তিটির পাশ কাটিয়ে এগিয়ে গিয়েছিলাম দরজার দিকে, কিন্তু বেরোবার আগেই পিছন থেকে একটি অপার্থিব গমগমে গলায় বলা কথাগুলো থামিয়ে দিল আমায়। একটি নয়, আমি দুটি আত্মা সংগ্রহ করতে এসেছিলাম। থমকে দাঁড়িয়ে পড়লাম সস্থানে। দুটি? দ্বিতীয় কোন আত্মার কথা বলছেন এই মৃত্যুর দূত? প্রশ্নবোধক চোখে তাঁর দিকে তাকাতেই ডান হাতটি মৃদুভাবে একবার নাড়লেন তিনি। পরক্ষণেই সেই বাইরের অন্ধকার পথ, সেই ঝমঝমে বৃষ্টির সাথে ঘন ঘন মেঘের চমক আর কান ফাটানো গর্জন, সেই ঝাঁকড়া বটগাছ আর তার সামনে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যাওয়া আমার ভাঙাচোরা গাড়ি। ইমার্জেন্সি লাইটের আলোয় গাড়িটার অবস্থা দেখে মায়া হলো। বনেট ভেঙে উঠে গিয়ে সেটা ঢেকে ফেলেছে উইন্ডস্ক্রিন। ভেতরের পার্টসগুলোর অবস্থা শোচনীয়। কিন্তু এখানে এরকম চোখের পলকে এসে পৌঁছলাম কি করে? কিচ্ছু বুঝতে না পেরে অবাক হয়ে তাকালাম সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তির দিকে। গাড়ির ভিতরে উঁকি মেরে দেখো। গম্ভীর গলায় কথাটি বলে আর দ্বিতীয় কোনো কথা না বলে দুহাত বুকের কাছে জড়ো করে দাঁড়িয়ে রইলেন তিনি। আমিও আর কথা না বাড়িয়ে বেশ কয়েক পা এগিয়ে এসে উঁকি মারলাম ড্রাইভিং সিটে। আর তারপরই ওই রাত্রের চরম তথা শেষ ধাক্কাটি খেলাম অপ্রত্যাশিতভাবে। পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেল আমার কাছে এক নিমেষে। ড্রাইভিং সিটের দরজাটা পুরো ভেঙে চুরে চুরমার। একই অবস্থা সেদিকের দেওয়ালেও। বাজ পড়ে ভেঙে চুরে এই দুর্দশা তা বুঝতে অসুবিধে হলো না। ড্রাইভিং সিটে বসা অবস্থায় স্টিয়ারিংয়ের ওপর মুখ থুবড়ে পড়ে রয়েছে একটি মৃতদেহ। মুখটার একদিক পুরো থেঁতলে গিয়েছে, ঘাটটাও মনে হলো ভেঙে গিয়েছে ওই এক আঘাতে। ইমার্জেন্সি লাইটের আলোয় প্রথমটায় বুঝতে অসুবিধে হলেও পরে চিনতে পারলাম এই জাগতিক দেহটি অন্য কারোর নয়, আমারই স্বয়ং। হাঁ করে তাকিয়ে রইলাম সামনে পড়ে থাকা নিজের দেহটির দিকে। বজ্রপাতের পরপরই মৃত্যু ঘটে তোমার। অচেতন অবস্থাতেই তুমি ধাক্কা মেরেছিলে গাছে। তারপর তোমার দেহ ছেড়ে তোমার সূক্ষ্মরূপ বেরিয়ে আসে বাইরে। আর তারপরই তোমার সূক্ষ্ম দেহ আশ্রয় চাইতে যায় সামন্তের বাড়িতে। কি? না, হতে পারে না, মিথ্যে কথা। তোমার আত্মার কাছাকাছি বিচরণ জাগিয়ে তোলে সামন্ত বাবুর সূক্ষ্ম দেহকে তার অনন্ত নিদ্রা থেকে। নিজের দেহের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন তিনি। উনি অবশ্য জানতেন ওনার মৃত্যু ঘটে গিয়েছে। সেক্ষেত্রে উনি বিধি ভঙ্গ করে বাইরে বেরিয়ে আসেন, যা গর্হিত অপরাধ। না, বিশ্বাস করি না। সূক্ষ্ম দেহে ছিলে বলেই ওই ভবনটির বহু প্রাচীন একটি ঘটনার মুখোমুখি হও তুমি। দালান ঘরের ভিতর ওই মহিলার শিশুদের দৃশ্যটা, যা তুমি স্থূল দেহে থাকলে কোনো অবস্থাতেই দেখতে পেতে না। ভূত ওরা ছিল না, ভূত ছিলে তুমি, নিজের সময় থেকে 150-200 বছর পিছিয়ে।
বিধি নির্দিষ্ট করা বিধান মেনে। হতে পারে না, আমি বিশ্বাস করতে পারছি না। তাহলে তাহলে আমি বৃষ্টিতে ভিজলাম কি করে, আমার জামা কাপড় চেঞ্জ করলাম কি করে? এই তো আমার গায়ে সামন্ত বাবুর দেওয়া কাপড়। বলতে বলতেই আমার বক্তব্যের বাকিটা উবে গেল। হাঁ করে তাকিয়ে রইলাম নিজের বাড়িয়ে ধরা হাতটার দিকে। এ তো সাদা পাঞ্জাবির হাতা তো এটা নয়, এ তো সেই কালো ব্লেজারের হাতা যেটা পরে ঢুকেছিলাম সামন্তবাবুর বাড়িতে, প্রবল বৃষ্টির মধ্যেও যার হাতাটা শুকনো খটখটে। তুমি জানতেই পারোনি কখন তোমার মৃত্যু ঘটেছে। দুর্ঘটনায় পড়া একজন সাধারণ মানুষ দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে যা যা করবে, তুমিও তাই করে গিয়েছ ঘটনাক্রম মেনে। একজন মরণশীলের মতোই তুমি ছুটে গিয়েছ নিকটবর্তী ভবনে, সাহায্যের জন্য যোগাযোগ করতে চেয়েছ। শেষে বাইরের দুর্যোগের জন্য তুমি সেই ভবনেই আশ্রয় ভিক্ষা করেছ একটি রাতের জন্য। নিজেকে জীবিত জ্ঞানে এই কাজগুলি তুমি করে গিয়েছ মনের অগোচরে। ফলে একজন জীবিত মরণশীল যে চোখ দিয়ে পারিপার্শ্বিককে দেখবে, তুমিও সেইভাবেই তা দেখেছ। তবে তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারত, এত বড় দুর্ঘটনার পরেও তুমি অক্ষত আছো কিভাবে? যাক 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 ওই কারণেই সামন্তবাবুর বাড়িতে ডোরবেল বাজাতে পারিনি, দরজা ধাক্কাতে হয়েছিল। সামন্তবাবুর দরজা খুলতে দেরি হওয়ার কারণ উনি নিজে তখন বাইরে বেরিয়ে আসছিলেন নিজের স্থূলদেহ ছেড়ে। ওনার স্ত্রী নন্দিনী বিষয়টি বুঝতে পেরেছিলেন। ওই কারণেই তৈলচিত্রে নিজের পেন্টিংয়ে ভর করে উনি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। না তুমি কোনো ডোরবেল বাজিয়েছ, না কোনো দরজা ধাক্কাতে পেরেছ। সূক্ষ্ম দেহে কোনো স্থূল বস্তুকে ধরা যায় না, যেমনটা বললাম। ওটা তোমার মনের ভিতরে বাস করা জাগতিক দেহের অনুভূতিগুলির নিজস্ব সংস্কার। আর আবক্ষ মূর্তিটি, ওটা ওই রকম জীবন্ত হয়ে উঠল কি করে? আর সামন্তবাবু উনি 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 বা মারা গেলেন কি করে? ওই জড় বস্তুটিকে কিছু সময়ের জন্য আমিই জীবিত করি, কারণ বিধান মেনে তোমাকে ওই নির্দিষ্ট দালান ঘরটিতে পাঠানোটা প্রয়োজন ছিল। কাজ হয়ে যাওয়ার পর ওটি আবার জড় বস্তুতে রূপান্তরিত হয়। আর সামন্তবাবুর মৃত্যুর কারণটা সীমাহীন একাকিত্ব। ওনার বাল্যকাল আর কিশোর বয়সটা কাটে একান্নবর্তী পরিবারের নিশ্চিন্ত আশ্রয়। যৌবনেও ভরা ভর্তি একটি সংসারে ছিলেন উনি, অসুবিধা হয়। কিন্তু ধীরে ধীরে যখন বিচ্ছেদ গ্রাস করলো তাকে, একাকিত্বের ভয়াবহতার সাথে আর তাল সামলাতে পারল না ওর দুর্বল হৃদযন্ত্র। মৃত্যু এসে ওকে থামিয়ে দিল ওর সময়ের আগে। শেষ মুহূর্তে নিজের দেহ ছেড়ে বেরিয়ে আসার ভুলটা উনি কেন যে করলেন। একটা অবসন্নতা ধীরে ধীরে গ্রাস করে নিল দুজনকেই। ঝমঝমে বৃষ্টির ধারাবর্ষণের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আবার কথা বলে উঠল ছায়ামূর্তিটি। যখন আমি মরণশীল ছিলাম, এমন একটি ভুল করে বসি আমি, যার দণ্ড আজও আমায় না চাইতে ভোগ করে যেতে হচ্ছে। যৌবনে কুশঘাস সংগ্রহের জন্য জঙ্গলে যাই। সেখানে এক শূদ্র রমণীর সাথে সাক্ষাতে তার প্রেমে পড়ি। আমাদের বিবাহ, 10টি সন্তান। যখন বৃদ্ধ বয়সে শিয়রে মৃত্যু আসে, তখন নারায়ণ বলে ডাক দিই।
ফলে অপেক্ষারত যমদূতদের সরিয়ে বিষ্ণু লোকের প্রহরীরা আমায় নিয়ে যান শ্রী বিষ্ণুর কাছে। কিন্তু দুর্ভাগ্য আমার, বিষ্ণু লোক থেকে বিতাড়িত হইল। একজন শূদ্রাণীকে বিয়ে করবার জন্য? না, প্রতারণার জন্য। মৃত্যুকালে নারায়ণ বলে ডাক ছাড়ি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নয়, আমার বড় ছেলে নারায়ণের উদ্দেশ্যে। তারপর থেকেই আমাকে সাজা দেওয়া হয়। আলো দেখতে না পাওয়া আত্মাদের বন্দী করে নিয়ে যাওয়া অনন্তকালের অভিশাপ। অজামিল, পুরাণের এই অংশটি আমার জানা ছিল। এখন নামটি উচ্চারণ করতেই সম্মতি সুরে মাথা নাড়িয়ে তিনি বললেন, কোন জীবিত মরণশীল আমাকে দেখতে পাবে না, আমার কথা কানে শুনতে পাবে। তুমি আমাকে দেখতে পাচ্ছ, কানে শুনতে পাচ্ছ, এর অর্থ তুমি আর জীবিত লোকের বাসিন্দা নও। আজ রাত্রে তোমাকে দেওয়া এটি আমার শেষ প্রমাণ। শেষবারের জন্য ফিরে তাকালাম চুরমার হয়ে যাওয়া গাড়িটির ভিতরে থাকা আমার দেহটির দিকে। একটি অব্যক্ত যন্ত্রণায় ভরে উঠছিল বুক। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম নিজের থেঁতলে যাওয়া মুখটার দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে অজামিলের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে এগিয়ে চললাম সামনের ঘন অন্ধকারের দিকে। আলোয় পরিক্রমণ আমার জন্য শেষ। এখন সময় পরমাত্মার সাথে একত্র হওয়ার।